সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বা কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস। সেজন্য আজকে আমরা যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসা, প্রতিরোধ এবং প্রতিকার। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ ডক্টর শাহরিয়ার মোহাম্মদ সাদেক। তিনি চিফ কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান, বিআইএইচএস জেনারেল হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে সচেতনতা আমরা প্রোগ্রাম করছি বা কথাবার্তা বলছি, কিন্তু আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে কাজ করছেন, এখন বাংলাদেশে কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ছে? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা খুবই যুগোপযোগী এবং খুবই প্র্যাকটিক্যাল একটা কোয়েশ্চেন। আমার মনে হয় যে কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতা বাড়ছে। এটার বেশ কিছু কারণ আছে। এক হচ্ছে আমাদের কমিউনিটিতে বা আমাদের আশেপাশে দেখা যাচ্ছে যে কোলোরেক্টাল ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে, অ্যাটলিস্ট ডায়াগনোসিস বেশি হচ্ছে, এবং যেই ফ্যামিলিতে এই ডায়াগনোসিসটা হচ্ছে সেই ফ্যামিলির লোকজন এই সম্পর্কে জানতেছে এবং এই সম্পর্কে কিছুটা হলেও তার একটা জ্ঞান হচ্ছে যে আমার অমুক বা আমার এই ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত। তো সেই সম্পর্কে কিছুটা তার হচ্ছে। আরেকটা হচ্ছে যে বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোতে প্রায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক পোস্ট থাকে, সচেতনতামূলক ভিডিও ফুটেজ থাকে, যেগুলো থেকে মানুষ কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে জানছে। এবং আমি আমার কারেন্ট প্র্যাকটিসে দেখছি যে অনেক মানুষই যারা খুব একটা শিক্ষিত না, তারাও মোটামুটি বৃহদান্ত্র মলাশয়, যেটা কোলোরেক্টাল ক্যান্সারের বাংলা, সেটার ক্যান্সার সম্পর্কে বেশ ভালোভাবে জেনে শুনেই তার চিকিৎসার জন্য আসছে। তো এটা একটা পজিটিভ সাইড। তার মানে সচেতনতা কিছুটা বাড়ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে রোগ ধরা পড়ছে বেশি। আসলে কি রোগ ধরা পড়ছে বেশি নাকি রোগ হচ্ছেও বেশি? আপনার কি মনে হয়, মানে বৈশ্বিক প্রেক্ষাপটেও যদি বলেন কিংবা বাংলাদেশ কিংবা বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে আমাদের দক্ষিণ এশিয়ার, কোলোরেক্টাল ক্যান্সার কি আসলে বাড়ছে কিনা? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এটা একটা সায়েন্টিফিক প্রশ্ন। এখন এটা বাড়ছে কিনা এটা আসলে ব্যাখ্যা করা খুবই ডিফিকাল্ট, কারণ ধরেন আজকে থেকে 50 বছর আগের ওইরকম কমিউনিটি স্টাডি নাই যে একটা পপুলেশনের মধ্যে ডেমোগ্রাফি আপনি তুলনা করবেন, যে ধরেন আপনি 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকের সাথে 2010, 2020 এই দশকটার যদি আপনি কম্পেয়ার করতে চান, তাহলে তো আপনার দুইটা পোক্ত ডাটা দরকার বা তথ্য উপাত্ত দরকার, যেটা আমাদের নাই। ওই সময়কার তো তেমন কোনো কমিউনিটি স্টাডিজ নাই, এই কারণে এটা বলা খুবই ডিফিকাল্ট। অন্যান্য দেশে ধরেন উন্নত দেশেও ডেটাগুলো অত ম্যাচিওর না। হ্যাঁ, উন্নত দেশেও ধরেন পুরনো ডেটাগুলো এত ম্যাচিওর না। আর অ্যাকচুয়ালি ডেটা যারা ক্যাপচার করে এটা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে করে, বিভিন্ন উদ্দেশ্যে করে। তো অ্যাকচুয়ালি ওগুলো ডেমোগ্রাফিক মডেলে খুব বেশি ফিট করা অনেক সময় সম্ভব হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সপার্ট ওপিনিয়ন হচ্ছে যে হয়তো ইনসিডেন্স বাড়ছে। হ্যাঁ, হয়তো ইনসিডেন্স বাড়ছে। এটার কারণ হচ্ছে আমাদের আরবানাইজেশনের কারণে, আমাদের ওয়েস্টার্ন ডায়েটের প্রতি ঝোঁকার কারণে, আমাদের ডায়েটারি অনেকগুলো চেঞ্জ চলে আসছে। আমাদের এগুলো কি রিস্ক ফ্যাক্টর? এগুলো একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। আপনি যদি তাহলে একটু বিস্তারিত বলেন যে যেহেতু রিস্ক ফ্যাক্টর কথা আসলোই, যে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? আচ্ছা, কোলন ক্যান্সারের কিছু ডেফিনিটিভ রিস্ক ফ্যাক্টর আছে। হ্যাঁ, এর মধ্যে যেমন জেনেটিক একটা ব্যাপার আছে, যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা রক্তের সম্পর্কিত যারা, তাদের সাথে কিছু কিছু জেনেটিক ক্যান্সার সিনড্রোম বা কিছু কিছু রোগী কোলন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। দেখা গেল যে একজনের বাবা দাদা দুই প্রজন্মই ক্যান্সারে আক্রান্ত, তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকবে। আমরা জানি যে অ্যাডেনোমা কার্সিনোমা একটা সিকোয়েন্স আছে, যে অনেকের কোলনিক পলিপ তৈরি হয় কোলনের মধ্যে বেশি, এবং এই পলিপগুলো দীর্ঘদিন আনডিটেক্টেড থাকলে এই পলিপ থেকে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। 3, ফুড হ্যাবিট, অ্যালকোহল কনজাম্পশন, স্মোকিং, এগুলোর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। প্রসেসড ফুড ইনটেক, এটা অনেকগুলো দেশে প্রমাণিত, যারা প্রসেসড মিট, প্রসেসড ফুড বেশি খায়। হাই সল্ট ইনটেক, হ্যাঁ, যারা খাবারের মধ্যে সল্ট বা লবণের পরিমাণ যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। লো ফাইবার ডায়েট, যাদের খাবারে শাকসবজির পরিমাণ কম থাকে, যাদের খাবারে ফাইবারের আধিক্য থাকে না, তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। আর ওবেসিটি, স্থূলতা একটা ইম্পর্টেন্ট কারণ। আরও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, কিছু ডিজিজ মডেল আছে, যেমন ধরেন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস রোগীদের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। আবার অনেক সময় যাদের ক্রোনস ডিজিজ আছে তাদের ওখান থেকে স্কিন ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে পেরিয়ানাল রিজনে বা পায়ুপথের আশেপাশে। তার মানে হচ্ছে যে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা আগে থেকেই একটু খেয়াল রাখতে পারি এবং সচেতন হতে পারি। অ্যাবসলিউটলি। জি, এবারে আসি যে একটা রোগীর তার যে কোলন ক্যান্সার হতে পারে বা
তার কোলন ক্যান্সার হয়েছে, এরকম কি হলে সে বুঝতে পারবে বা সে একজন চিকিৎসকের কাছে যাবে কোন লক্ষণ দেখলে? ধন্যবাদ। আসলে কোলন ক্যান্সারের সবচেয়ে ভয়াবহ একটা সাইট হচ্ছে 25 থেকে 30% কোলন ক্যান্সার কোনো উপসর্গই প্রদর্শন করে না। আচ্ছা। বাকি যে ক্যান্সারগুলো উপসর্গ প্রদর্শন করে সেগুলোকে আমরা রেড ফ্ল্যাগ সিমটমস বলি। মানে এগুলো হচ্ছে, এগুলো থাকলে রোগীকে অবশ্যই অ্যালার্ট হতে হবে, সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। যেমন ধরেন কারো বাউল প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তার মল ত্যাগের ধরন চেঞ্জ হয়েছে, হঠাৎ করে দেখা যাচ্ছে তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, হঠাৎ করে তার লুজ মোশন হচ্ছে, মানে আগে তার যে অভ্যাসটা ছিল সেই অভ্যাসটা বদল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যদি আমরা বলি 6 সপ্তাহের বেশি কন্টিনিউ করে, হ্যাঁ, একজনের হঠাৎ করে এই বাউল প্যাটার্নটা চেঞ্জ হয়েছে 6 সপ্তাহের বেশি ধরে যাচ্ছে, তাহলে অবশ্যই এটাকে কনসার্ন হতে হবে। 2 নম্বর হচ্ছে মলের সাথে রক্ত যাওয়া। এটাকে আমাদের দেশের মানুষ খুব লাইটলি নেয়। আমি প্রায় রোগী দেখি 2 বছর ধরে মল ত্যাগের সময় তার একটু একটু রক্ত যাচ্ছে, সেটাকে মোটেও মনে করে যে পাইলস হয়েছে। হ্যাঁ, মনে করে যে পাইলস হয়েছে। কিন্তু আসলে যদি আপনি 100 জন রোগীর যাদের মল ত্যাগের সাথে রক্ত যায় যদি আপনি পরীক্ষা করেন, তার মধ্যে আপনি 2 জনের পলিপ বা ক্যান্সার পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটা তো একটা মারাত্মক ব্যাপার। আপনি 100 জনের পরীক্ষা করতেছেন, যার মলের সাথে 1 লক্ষ জনে আপনি হিসাব করলে অনেক লোক হয়ে যাচ্ছে। তো এই মল ত্যাগের সাথে রক্ত যাওয়াটা ইটস এ ভেরি অ্যালার্মিং সাইন। অবশ্যই এটাকে অবহেলা করবেন না। এটা হওয়া মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হন, একজন প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে চেক করে কনফার্ম করেন যে এটা বাজে কিছু না, তারপরে অন্যান্য যে চিকিৎসাটা নেওয়া যায় সেটা। 3 হচ্ছে অনেকের হঠাৎ করে ওজন কমে যায়, ক্ষুধামান্দ্য তৈরি হয়, হঠাৎ করে পেট ব্যথা করে, হঠাৎ করে দেখা যায় খাওয়ার পরে ফাঁপা ভাব থাকে, এবং এই উপসর্গগুলো যদি সাধারণত 6 সপ্তাহের বেশি লাস্ট করে, ওয়েট লস বা সিগনিফিকেন্টলি ওজন কমে যাওয়া, দেখা গেল কাপড় চোপড় লুজ হয়ে যাচ্ছে, সে নর্মাল খাবার দাবার খাচ্ছে বা তার রুচি একটু কমে যাচ্ছে এবং সাথে সাথে ওয়েটও কমে যাচ্ছে, এগুলো হচ্ছে ভেরি কনসার্নিং। এগুলো অবশ্যই ইনভেস্টিগেট করা উচিত। আর আরেকটা আমাদের দেশের মানুষ একজন অবহেলা করে, সেটা হচ্ছে রক্তশূন্যতা। আপনি যদি 100 জন মানুষের পরীক্ষা করেন, দেখবেন 30 জন বা 40 জনেরই রক্তশূন্যতা আছে, এবং এই রক্তশূন্যতা নিয়ে সে দীর্ঘদিন ধরে বসে আছে, কেউ কোনো চেক করতেছে না। এই রক্তশূন্যতাটাই শুধু যদি আপনি চেক করেন, 100 জন রক্তশূন্যতা বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্টকে যদি আপনি ইনভেস্টিগেশন করেন, তার মধ্যে 2 থেকে 8 জনের ম্যালিগনেন্সি পাওয়ার সম্ভাবনা থাকবে, জিআই ম্যালিগনেন্সি, মানে পাকস্থলীর ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, মলাশয়, বৃহদান্ত্রের ক্যান্সার। তাহলে এই উপসর্গগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং শুধুমাত্র রোগী না, আমাদের অনেক চিকিৎসকের মধ্যেও এই ধরনের, এই কথাটাই বলতে চাচ্ছিলাম, কারণ বহু রোগী আমরা দেখি যে যাদের আসলে দীর্ঘদিন তারা হয়তো 8-10 ব্যাগ ট্রান্সফিউশন নিয়েছেন, রক্ত পরিসঞ্চালন করেছেন, কিন্তু কখনো কোলোনোস্কোপি করেন নাই। এক্স্যাক্টলি। এবং আমি নিজে চিকিৎসকের কাছেই গিয়েছেন। আমি গত 2 বছর আগে ঠিক এরকম একজন রোগী আমি পাই, 6 ব্যাগ ব্লাড দেওয়ার পর রোগীকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ওই রোগী যখন আবার আমার কাছে অবস্ট্রাকটেড ফিচার নিয়ে আসে, তার পায়খানা বন্ধ হয়ে যায়, তখন আমরা চেক করে দেখি তার অ্যাডভান্স স্টেজ একটা কোলন ক্যান্সার। তো এই রোগীটা যদি সেই 6 মাস আগে ব্লাড ট্রান্সফিউশনের পরে ওই চিকিৎসকের পরামর্শে একটা কোলোনোস্কোপি করতেন, তার রোগটা অনেক আর্লি স্টেজে ধরা পড়তো। তো এখন আমাদের চিকিৎসকদের মধ্যেও এই ব্যাপারে অনেক সচেতনতা তৈরি করতে হবে, যে রেড ফ্ল্যাগ সিমটমস যেগুলো আছে, উপসর্গ যেগুলো আছে, যেগুলো আসলেই কনসার্নিং ফিচার্স, এগুলোকে অবশ্যই হাইলাইট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, এবং রোগীকে পরামর্শ দেওয়ার জন্য কুণ্ঠাবোধ করা যাবে না, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ ম্যাটার অফ এ লাইফ। যে আপনি খুব একটা শব্দ বলেছেন কোলোনোস্কোপি, এটা নিয়ে আমি একটু পরেই আসবো, কারণ কোলোনোস্কোপি নিয়ে অনেক ধরনের ভুল ধারণা আছে। এই সমস্যাগুলো যদি কারোর হয়, তাহলে আসলে সে কার কাছে যেতে পারে? কারণ আপনি যেটা বলছিলেন যে সে চিকিৎসকের কাছে যাচ্ছে, কিন্তু সম্ভবত সঠিক চিকিৎসকের কাছে না পৌঁছানোর কারণে তার রোগটা বেড়ে যাচ্ছে। তাহলে আপনি একজন কোলোরেক্টাল সার্জন, আপনি যদি বলেন যে কার কাছে যাওয়া উচিত এই সমস্ত ক্ষেত্রে? ধন্যবাদ, খুবই সময় উপযোগী প্রশ্ন। আসলে আগে একটা সময় ছিল যে জেনারেল স্পেশালিস্টরা বেশি ছিলেন, জেনারেল সার্জন, জেনারেল ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট। কিন্তু এখন আমরা জানি যে সুপার স্পেশালাইজেশনের যুগ। প্রত্যেক মানুষই দেখা যায় যিনি বক্ষব্যাধি নিয়ে কাজ করেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, হার্ট নিয়ে কাজ করেন, কার্ডিওলজিস্ট। ঠিক তেমনি এই আমাদের পরিপাকতন্ত্র নিয়ে কাজ করে সাধারণত 2 ধরনের ডাক্তার। হ্যাঁ, যদি আপনি এই ধরনের সিমটমস উপসর্গ থাকে, আপনি একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে পারেন, অথবা একজন কোলোরেক্টাল সার্জনের কাছে যেতে পারেন, অথবা যারা ক্যান্সার সার্জারি নিয়ে কাজ করে তাদের কাছেও যেতে পারেন। এই 3 ধরনের স্পেশালিস্টের কাছে গেলে তারা সাধারণত এন্ডোস্কোপিক অ্যাসেসমেন্ট, বা যেটা আপনি একটু আগে বললেন যে ক্যামেরার মাধ্যমে, হ্যাঁ আমি আবার বলছি, ক্যামেরার মাধ্যমে পাকস্থলীর পরীক্ষা করা বা কোলনের পায়খানা রাস্তা দিয়ে পরীক্ষা করা, সেই ক্যামেরার মাধ্যমে পরীক্ষা করাটাকে ইংরেজিতে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন বলি। মানে এর কোনো রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত আসে নাই। মানে আমাদের কিন্তু অনেক ইনভেস্টিগেশন এসেছে, কিন্তু এটার কোনো রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত হয় নাই। এবং এখন পর্যন্ত এটাই হচ্ছে এই রোগটা ডায়াগনোসিস করার একমাত্র পন্থা।
হ্যাঁ, তো এই কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপির মাধ্যমেই আপনার শতভাগ কোলন ক্যান্সার, অলমোস্ট শতভাগ কোলন ক্যান্সার এবং পাকস্থলীর ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার ডায়াগনোসিস করা সম্ভব, যেটা আপনি অন্য কোনো মডালিটি দিয়ে শতভাগ করতে পারবেন না। তাহলে যখনই আপনার এই উপসর্গ থাকবে, আপনি অবশ্যই একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ অথবা একজন কোলোরেক্টাল সার্জন অথবা একজন ক্যান্সার সার্জন যারা ক্যান্সার নিয়ে কাজ করে তাদের শরণাপন্ন হবেন, তাদের মাধ্যমে চেক করে কনফার্ম করে তারপরে আপনি অন্যান্য চিকিৎসার ব্যাপারে যেতে পারেন। জি, আরেকটা বিষয় হচ্ছে যে আমি কোলোনোস্কোপি নিয়ে আসবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেক সময় রুগীরা আসলে মানে তার খারাপ কিছু হয়েছে এইটাকে মানসিকভাবে সম্ভবত মেনে নিতে পারেন, এবং সেই জন্য তারা দেখা যাচ্ছে যে হয়তো একজন মেডিসিন বিশেষজ্ঞের ওষুধ খাচ্ছেন বা যে কোনো একজন জেনারেল প্র্যাকটিশনারের সাথে দেখা করে ওভাবে ওষুধ খেয়ে চলে যাচ্ছেন, বা নিজেই হয়তো তার পায়খানা রাস্তায় রক্ত আসছে কিন্তু সে যাচ্ছে না। তাহলে মানে সবার তো আসলে ক্যান্সার হবে না, কিন্তু মানে চিকিৎসকের শরণাপন্ন কি সবাই হবেন? হ্যাঁ, অবশ্যই সবাইকেই শরণাপন্ন হতে হবে, এটা অবধারিত। কারণ হচ্ছে এই 100 জনের মধ্যে আপনি ওই 2 জনের মধ্যে কে পড়বে এটা কেউ জানে না, আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ বিন ইনভেস্টিগেটেড। আপনার পরীক্ষা করার পরে বোঝা যাবে যে আপনার খারাপ কিছু আছে কিনা। তবে রিঅ্যাসিওরিং ব্যাপার যেটা নিয়ে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে 95%-এরই খারাপ কোনো রোগ পাওয়া যাবে না। দেখা গেল পাইলস বা অ্যানাল ফিশার বা ছোটোখাটো মামুলি রোগ যেগুলো খুব সহজেই সারানো সম্ভব, এমনকি মেডিসিন দিয়ে আর্লি স্টেজে সারানো সম্ভব। কিন্তু যদি আপনার দুর্ভাগ্য হয় এবং আপনার যদি খারাপ একটা রোগ হয়ে থাকে, তাহলে আপনি সেই সুযোগটা মিস করলেন, যে শুরুতে রোগটা ধরা। হ্যাঁ, শুরুতেই রোগটা ধরা বা একদম প্রথমে এটাকে নির্মূল করার যে অপরচুনিটি, যে সুযোগটা, সেটা আপনি মিস করে ফেললেন। এবং প্রথমে আপনার চিকিৎসাটা হয়তো সম্পূর্ণভাবে আপনাকে সুস্থ করা যেত, কিন্তু আপনি এটা ডায়াগনোসিস না করার কারণে, এটা নিয়ে বসে থাকার কারণে এই রোগটা বৃদ্ধি পেল, যখন ছড়িয়ে পড়লো তখন আপনি চিকিৎসা করেও দেখা যাচ্ছে আর আপনার কোনো সুরাহা হচ্ছে না। তো অবশ্যই যাদেরই উপসর্গ থাকবে তাদের প্রত্যেকেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, এবং তাদের প্রত্যেককেই ইনভেস্টিগেশন করতে হবে, এটাকে কোনোভাবেই মামুলি বা অবহেলা করা যাবে না, করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় কোলোনোস্কোপি আমরা প্রেসক্রিপশনে দেখি যে তাকে হয়তো 2 বছর আগে একজন ডক্টর অ্যাডভাইস কোলোনোস্কোপি লিখে দিয়েছিলেন, কিন্তু তিনি সেটা করাননি। কোলোনোস্কোপি নিয়ে ভয়টা কেন? কোলোনোস্কোপি আসলে খুব কঠিন কোনো পরীক্ষা? আচ্ছা, এটা খুবই সুন্দর প্রশ্ন। কোলোনোস্কোপি নিয়ে ভয়, এটা তো অ্যাকচুয়ালি একটা ইনভেসিভ প্রসিজার। আপনি যখনই কোনো একটা প্রসিজার একজন রোগীর গায়ে করতে যাবেন যেটা ইনভলভস মানে তার শরীরের ভেতরে ঢুকতে হবে, সেক্ষেত্রে অবশ্যই এটা রোগীর জন্য একটু শঙ্কা তৈরি করবে, একটু রিস্ক আছে। তবে এই ব্যাপারে আমাদের চিকিৎসকদের বড় একটা ভূমিকা আছে। যেমন আমি যখন একজন পেশেন্টকে কোলোনোস্কোপির কাউন্সেলিং করব, তখন অবশ্যই রোগীকে এই তথ্যগুলো রোগীকে জানাইতে হবে। শুধু লিখে দিলে হবে না, করে চলে আসেন। তাহলে কোলোনোস্কোপির উপযোগিতাটা কি প্রয়োজনীয়তা, কোলোনোস্কোপিটা কিভাবে করা হয়, এবং 90 থেকে অনেকগুলো স্টাডিতে দেখা গেছে 90% কোলোনোস্কোপি খুব একটা কষ্টের তৈরি করে না। তারপরে আমাদের অ্যানেস্থেটিক্স এত ডেভেলপ করেছে এখন যে খুব অল্প সময়ের মধ্যে ঘুম পাড়িয়েও কোলোনোস্কোপি করা যায়, সেক্ষেত্রে রোগী কিছুই বুঝে না যে তার শরীরের উপর এই কথাটাই আমার মনে হয় যে বলার ভুল থেকে যাচ্ছে বা গ্যাপ থেকে যাচ্ছে, যে আসলে সম্পূর্ণ ঘুম পাড়িয়ে কিন্তু এটা করা যায়, খুব সহজেই করা যায়, এবং রোগী কিছুই বুঝতে পারবে না, নিতে হয় না, সেটা যেন অপারেশন থিয়েটারে নিতে হয় না। এবং সবচেয়ে বড় কথা, এটা কোনো কাটাছেঁড়ারও ব্যাপার না, এটা খুব সহজ একটা প্রসিজার। এবং কোলোনোস্কোপি করে মারা যায় বা মারা গেছে এরকম সংখ্যা পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে না। কাজে এটা খুবই সেফ একটা প্রসিজার যদি একজন দক্ষ কোলোনোস্কোপিস্ট এটা করেন। এবং আমাদের বাংলাদেশের সুবিধা হচ্ছে এখন অনেক জায়গায় কোলোনোস্কোপিক ফ্যাসিলিটি তৈরি হয়েছে, যেটা উপজেলা পর্যায়ে চলে আসছে, যেটা হয়তো 10-15 বছর আগে ছিল না। তো তারপরেও যখন মানুষজন এই ভীতির কারণে এই সুযোগটা নেয় না, সে কিন্তু তার বড় একটা রোগকে আর্লি ডিটেকশন করা বা প্রথমেই ধরার যে সুযোগটা, সেটা নষ্ট করে। এবং আমি আপনার প্রোগ্রামের থ্রুতে সবাইকে রিকোয়েস্ট করবো, ভয় না পেয়ে এই প্রসিজারে কোনো মানুষের মৃত্যু হয় না, এটা হয় না বললেই চলে, আনলেস দের ইজ এ গ্রস নেগলেক্ট অর মিসকন্ডাক্ট। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 99% ক্ষেত্রে এটা খুবই সেফ একটা প্রসিজার, এবং এটা খুব ইজিলি করা যায় না। কিন্তু কথা হচ্ছে যে আসলে কমপ্লিকেশন তো যে কোনো প্রসিজারের একটা পার্ট। সুতরাং ধরেন রাস্তায় বের হলেও তো অ্যাক্সিডেন্ট করে আপনি মারা যেতে পারেন, লোকজন রাস্তায় বের হওয়া তো বন্ধ করবে না। সুতরাং একটা মিসহ্যাপের কথা চিন্তা করে লক্ষ লক্ষ লোক যদি কোলোনোস্কোপি না করে, সেটা কিন্তু আমাদের জন্য খুবই মারাত্মক। অ্যাবসলিউটলি।
এবং এই প্রশ্নে একটা আমি বলি যে লন্ডনে আমি যখন প্র্যাকটিস করেছি ওরা এই অ্যানেস্থেশিয়া রিলেটেড ডেথের একটা খুব সুন্দর কম্পারেটিভ অ্যানালাইসিস করতো, বলতো যে তুমি যদি 3 স্টপ বাসে চড়ো তাহলে তোমার যে মৃত্যু ঝুঁকি থাকবে তার থেকে অ্যানেস্থেটিক মৃত্যু ঝুঁকি অনেক আসলে কম। তাই, সেটাই বললাম, আসলেই 1 in a million যদি হয় তাহলে তার আপনার রাস্তায় বের হলে মারা যাওয়ার ঝুঁকি তার চেয়ে অনেক 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 বেশি। তো এই সচেতনতারই আমাদের রোগীদের মধ্যে পৌঁছাতে হবে। আদারওয়াইজ তো এটা হচ্ছে না, কারণ অনেক রোগী এরকম ভাবে হয়তো আর্লি ডায়াগনোসিসের তার সুযোগটা টাকা মিস আছে, করছেন। তার সুযোগ ছিল, এবং অনেক শিক্ষিত মানুষও দেখা যাচ্ছে ভয়ে কোলোনোস্কোপি করতেছে না, জি। এবং যে কারণে সে তার রোগটা পুষতেছে এবং ওইটা যখন বড় হয়ে আলটিমেটলি তাকে এটা কিন্তু করতেই করতেই হবে। জি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ধরেন এই রোগটা আপনি বলছেন যে কোলোনোস্কোপি করে ডিটেক্ট করা যায়, কিন্তু আপনারা কিভাবে নিশ্চিত হন যে আসলেই তার ক্যান্সার হয়েছে? কোলোনোস্কোপি করে আপনারা দেখলেই কি বুঝতে পারেন, নাকি এটা আর কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? ভেরি গুড। কোলোনোস্কোপিতে সাধারণত আমরা বুঝতে পারি যে এটা ক্যান্সারাস কোনো লিশন কিনা। আমরা যারা এক্সপার্ট কোলোনোস্কোপিস্ট তারা এটা মোটামুটি এটার মরফোলজি মানে বাহ্যিক ক্যারেক্টার দেখেই বুঝতে পারে যে এটা ক্যান্সারের মতো দেখাচ্ছে কিনা। তারপরে গোল্ড স্ট্যান্ডার্ড তো আছে বায়োপসি, ওখান থেকে 2-1টা স্যাম্পল নিয়ে যখন আমরা ল্যাবে পাঠাই মোটামুটি 99% কেসেই ল্যাবে আমাদেরকে এটার প্রতিফলন করে যে হ্যাঁ এটা ক্যান্সার হয়েছে। তো এই ক্যান্সারের এই রোগ নির্ণয়টাকে আমি 2টা ধাপে ভাগ করি। একটা হচ্ছে রোগটা নির্ণয় করা যে আসলেই ক্যান্সার হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে এটা ধাপ, এটা কোন পর্যায়ে আছে। এই 2টা পরীক্ষাটাই কিন্তু এখন বাংলাদেশে খুবই অ্যাভেইলেবল, এবং প্রত্যেকটা সেন্টারেই অলমোস্ট এই পরীক্ষাগুলো করা যায়। ইভেন ধরেন বিভাগীয় শহরে এবং জেলা শহরেও এই ফ্যাসিলিটিসগুলো এখন অলমোস্ট হয়ে গেছে। তাহলে কোলোনোস্কোপির মাধ্যমে আমরা যদি ক্যান্সারটা সাসপেক্ট করি, ওখান থেকে মাংসের টুকরা নিয়ে ল্যাবে পাঠালেই মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় ক্যান্সার হয়েছে। এবং সিটি স্ক্যান করলে, কিছু কিছু ক্ষেত্রে এমআরআই স্ক্যান করলেই আমরা ধরতে পারি এটা কোন পর্যায়ে আছে। জি। এবং এই পরীক্ষাগুলো কিন্তু এমআরআই বলেন বা সিটি স্ক্যান বলেন, এখন কিন্তু অধিকাংশ জেলা শহরেও পৌঁছে গেছে। তার মানে হচ্ছে শুধুমাত্র আমরা প্রপারলি ব্যবহার করছি না এই সুযোগগুলো। এক্স্যাক্টলি। জি। এবারে আসি যে ধরেন চিকিৎসার বিষয়টা, মানে এই কোলন বা রেকটাল ক্যান্সারের প্রগনোসিস বা ভালো হওয়ার সম্ভাবনা কত? কারণ যে কোনো রোগী চিকিৎসা করার আগে একবার প্রশ্ন করে যে আসলে এটা কি ভালো হবে। বিশেষ করে যে সমস্ত আমাদের মতো দেশে যেখানে আসলে অর্থনৈতিক বিভিন্ন ধরনের টানাপোড়েন থাকে প্রত্যেকটা ফ্যামিলিতেই, সেইখানে তারা চিন্তা করে যে এই রোগীর পেছনে অনেক টাকা খরচ করে আসলেই কি কোনো বেনিফিট হবে কিনা। আপনি যদি একটু বলতেন যে কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারের ভালো হওয়ার সুযোগটা কতটুকু? ধন্যবাদ, খুবই ভালো প্রশ্ন। আসলে এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। প্রথম ফ্যাক্টর হচ্ছে এটা কোন স্টেজে ধরা পড়েছে। এখন যেমন ধরেন এক একটা স্টেজে এটার প্রতিকারের রেটটা এক এক রকম। যদি কারো আর্লি ফার্স্ট স্টেজে ক্যান্সার ধরা পড়ে 85% কেসে তাকে কিওর করা যায়, অনেক ক্ষেত্রে 90%-এর উপরেও কিওর করা যায় যদি তার ফেভারেবল ক্যান্সারটা থাকে। এক একটা ক্যান্সার এক এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা আচরণটা দেখায়। তো যদি কারো আমরা এটার মধ্যে কিছু ফেভারেবল বলি, কিছু আনফেভারেবল বলি। যেগুলো ফেভারেবল সেগুলোর প্রগনোসিস খুবই ভালো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 10 ইয়ার সার্ভাইভাল 80%-এর উপরে চলে আসছে। এখন ধরেন যত স্টেজ বাড়তে থাকবে তত তার রোগটা যত ছড়িয়ে পড়বে। যেমন স্টেজ 1-এ ধরা পড়লে আমি বললাম 80%-এর উপরে, স্টেজ 2-তে ধরা পড়লে দেখা গেল 65%-এ নেমে গেছে, স্টেজ 3-তে 50%, স্টেজ 4-এ গেলে আরও কম, 15%, 10% এরকম হয়ে যাচ্ছে। তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে কোন স্টেজে এটা ধরা পড়তেছে। এই জন্যই ওই যে প্রথমে যে কথাটা বললাম যে আগের আলোচনাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে প্রথম যখন আপনার উপসর্গটা তৈরি হলো তখনই আপনাকে যদি আপনি যদি ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিসটা কনফার্ম করেন, তখন দেখা গেল যে এটা খুবই আর্লি স্টেজ আছে, হয়তো একটা চিকিৎসার মডালিটিতে আপনার চিকিৎসাটা হয়ে গেল, হয়তো শুধু অপারেশন করে দিলে আপনি ভালো হয়ে যাচ্ছে, মানে কেমোথেরাপিরও প্রয়োজন পড়তেছে না। কিন্তু ওটাই যদি আপনি স্টেজ 2-তে নিয়ে যান, দেখা গেল আপনার তো অপারেশন লাগছে, কিমোথেরাপিও লাগছে। এবং রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আরও খারাপ। যেমন ধরেন রেকটাল ক্যান্সারটা যদি স্টেজ 2-তে ধরা পড়ে, তাহলে আগে আপনাকে কিমো রেডিওথেরাপি দিতে হবে, তারপরে অপারেশনে যেতে হবে, তারপরে আবার প্রয়োজন পড়লে কিমোথেরাপির প্রয়োজন পড়বে। অথচ এটাই যদি T1 বা স্টেজ 1-এ ধরা পড়ে, তাহলে শুধুমাত্র অপারেশন করলে হয়তো আপনি ভালো হয়ে যাবেন। তো এই জন্য এই উপসর্গগুলো ডিটেক্ট করা ইম্পর্টেন্ট। আরও কিছু ভ্যারিয়েন্ট আছে, যেমন হচ্ছে আমরা মিউসিনাস ক্যান্সার একটা ভ্যারিয়েন্ট। এই মিউসিনাস কার্সিনোমা যেগুলো অ্যাডেনোকার্সিনোমা, এগুলো খুবই বাজে ভ্যারিয়েন্ট, এগুলোর প্রগনোসিস ভালো হয় না। এখন এগুলোর ওভারঅল সার্ভাইভাল ঝুঁকি বেশি, এবং এগুলোর সারা পৃথিবীতে 5 ইয়ার সার্ভাইভার কম। এখন আমাদের দেশে অ্যাকচুয়ালি তেমন পপুলেশন ডেমোগ্রাফি নাই যে এই ক্যান্সারের কত পার্সেন্ট, পরিমাণটা কেমন, উই ডু নট নো। তবে এটা সাধারণত ইয়াঙ্গার গ্রুপ অফ পপুলেশনে হয়, যারা তুলনামূলকভাবে একটু কম বয়স্ক। আর এটার আরও কিছু হচ্ছে সময় উপযোগী চিকিৎসা, আমি টাইমলি চিকিৎসাটা নিলাম কিনা, সঠিক চিকিৎসাটা নিলাম কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে
চিকিৎসক অপারেশনে যাচ্ছে, সেখানে আগে তার কিমো বা রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন ছিল, সেটা না দিয়ে ডাইরেক্ট অপারেশনে চলে যাচ্ছে। তো সেটা একটা সাব অপটিমাল বা এটা আসলে স্ট্যান্ডার্ড হয় না। হ্যাঁ, তো এই স্ট্যান্ডার্ড মেনটেন করে চিকিৎসাটা হচ্ছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে সুস্থ হওয়ার সুযোগটা বাড়বে। এবং এক্ষেত্রে এখন তো অনেক অনলাইন ইনফরমেশন অ্যাভেলেবল, অনেক তথ্য উপাত্ত অনলাইনে ভালো ভালো ওয়েবসাইটে পাওয়া যায়, বিদেশের ওয়েবসাইটে পাওয়া যায়, যেগুলো দেখেও কিন্তু মানুষজন এই ট্রিটমেন্ট অ্যালগোরিদম বা চিকিৎসাটা কিভাবে করা হবে সেই সম্পর্কে একটা ভালো ধাপগুলো একটা ধারণা নিতে পারে। জি, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে চিকিৎসা এবং স্ক্রিনিং নিয়ে আমরা একটু কথা বলবো। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিনে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আজকে আমরা কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসা, প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে। যেহেতু মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বা কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস, আমাদের সঙ্গে আছেন ডক্টর শাহরিয়া মোহাম্মদ সাদেক, কোলোরেক্টাল সার্জন। ডক্টর শাহরিয়া মোহাম্মদ সাদেক, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কোলোরেক্টাল ক্যান্সার যদি আর্লি ডিটেকশন হয়, বিশেষ করে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে, সেক্ষেত্রে অধিকাংশ রোগী ভালো হওয়ার একটা সুযোগ থাকে, প্রায় 2/3 রোগী আমরা যদি ধরে নিই। এখন আমরা জানতে চাই, আপনি বলছিলেন যে সঠিকভাবে চিকিৎসা হওয়াটা খুব জরুরি। আপনি যদি একটু বলতেন যে কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসাগুলো আসলে কি কি ধরনের চিকিৎসা প্রয়োজন হয় কোলোরেক্টাল ক্যান্সারে? ধন্যবাদ। আমি এটার উত্তরে কোলোরেক্টাল ক্যান্সারকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে র্যাকটামের উপরের ক্যান্সার, আরেকটা হচ্ছে র্যাকটামের ক্যান্সার। র্যাকটাম মানে মলাশয়, যেখানে আমাদের মল এসে জমা হয়। এটা হচ্ছে পাইপোর থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে কোলনের ক্যান্সার, এই দুইটা চিকিৎসা পদ্ধতি আসলে আলাদা। এবং এইটা অনেক সময় আমাদের চিকিৎসকদের যারা অনকো সার্জারিতে প্রশিক্ষিত না বা ক্যান্সার সার্জারিতে প্রশিক্ষিত না, কোলোরেক্টাল ক্যান্সার সার্জারিতে, তারাও অনেক সময় এটাতে অনেক সময় মিসক্যালকুলেশন করে। তো এটার যে আন্তর্জাতিক নিয়ম সেটা হচ্ছে যে কোলন ক্যান্সারের এখন পর্যন্ত এস্টাবলিশ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, যদি সেটা র্যাকটামের উপরে বা মলাশয়ের উপরে যদি এই ক্যান্সারটা হয়। এবং এই ক্যান্সারের সাধারণত প্রাথমিক চিকিৎসা হচ্ছে আপনার সার্জারি করে ওই অপারেশন করে ওই ক্যান্সারটা ফেলে দেয়। এবং এই ক্যান্সার ফেলে দেওয়ার সময়ও কিছু গাইডলাইন আছে, যেমন ধরেন লিম্ফ নোড ইয়েল্ড, যেটা বলি কি ফেলবেন। ওখানে কোলনের আশেপাশে মেজেন্টারি থাকে, যেটাকে আমরা চর্বির আবরণ বলি, এবং তার ভিতরে অনেকগুলো লিম্ফ গ্ল্যান্ড থাকে। সেই লিম্ফ গ্ল্যান্ডেরও একটা হিসাব আছে যে আপনি একটা অংশ ক্যান্সার ফেলতে গেলে কতগুলো লিম্ফ নোড এখানে মিনিমাম থাকতে হবে, ওটা স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা। যদি অতটুকু লিম্ফ নোড না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ওই অপারেশনটা ওরকম স্ট্যান্ডার্ড হচ্ছে না। তো এটা অবশ্যই চিকিৎসকের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা অবশ্যই কনসিডার করতে হবে। এই জন্য ক্যান্সার সার্জারিতে যারা প্রশিক্ষিত, তাদের মাধ্যমেই ক্যান্সার সার্জারিটা করানোটা হচ্ছে যুক্তিযুক্ত। দ্বিতীয়ত হচ্ছে কিছু ট্রায়াল এখন আসছে, যে ট্রায়ালে দেখা যাচ্ছে যে কিছু অ্যাডভান্সড কোলন ক্যান্সারে কিছু কিমোথেরাপি দিলে বেনিফিট পাওয়া যায়। এখন এটা একটা অ্যাডভান্স সেটআপে পসিবল, যেখানে রোগীর সার্ভিলেন্স বা রোগীকে সেরকম একটা সেন্টারে রেগুলার ফলো আপে রাখা যায়, এবং কোনো জটিলতা দেখা গেলে সাথে সাথে সার্জারিতে যাওয়া যায়। আমাদের দেশে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কিমোথেরাপি পাচ্ছে, তার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, পেয়েই যাচ্ছে। এবং সেটা দেখা যাচ্ছে যে যখন তার ইমিডিয়েট সার্জারির দরকার হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তাকে সার্জারির জন্য ফিট করা যাচ্ছে না। দেখা গেলো কিমোথেরাপির ইফেক্টের কারণে তার ব্লাড কাউন্টগুলো অনেক কমে গেছে, এই জন্য ইমিডিয়েটলি অপারেশনও করা যাচ্ছে না। সেটা আবার বাড়াতে গেলে 2 সপ্তাহ আরও ওয়েট করতে গেলে ক্যান্সারটা আবার ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। এরকম বিভিন্ন ধরনের জটিলতা থাকে, যেই কারণে আমাদের দেশে এই মেথডটা অ্যাডপ্ট করাটা একটু ডিফিকাল্ট। আর রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে গাইডলাইনটা এখন ভেরি অবভিয়াস, এবং সারা পৃথিবীতে এটা একই রকমভাবে স্বীকৃত। সেটা হচ্ছে যদি স্টেজ 1 বা T1 শুধু ক্যান্সার থাকে, যদি এটা খুব নিচে না হয়, তাহলে অপারেশন করা সম্ভব। আর বাকি যেগুলোই থাকবে T2+ বা স্টেজ 2 থেকে যা থাকবে, এগুলো সবগুলোতে আগে কিমো এবং রেডিওথেরাপি দিতে হবে। এই কিমো এবং রেডিওথেরাপিরও আবার 3টা প্যাটার্ন আছে। আমরা শর্ট কোর্স বলি, লং কোর্স বলি, বা কনকমিটেন্সি রেডিওথেরাপি বলি, এবং নতুন যে মডালিটি সেটাকে টোটাল নিউরোজিভেন ট্রিটমেন্ট বলি। সেখানে 4 থেকে 6 মাস আগে কিমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে সব ধরনের থেরাপি সে আগে পেয়ে যাবে, তারপর শেষে গিয়ে তার সার্জারিটা করবে। এবং এক্ষেত্রে কিছু ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন আছে, সেটা হচ্ছে অনেক সময় এই থেরাপিগুলো পাওয়ার পরে 15 থেকে 20% রোগীর ক্যান্সার দেখা যাচ্ছে একদম চলে গিয়েছে। ওদের ক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয় না, আবার অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়। এগুলো অনেকগুলো ভ্যারিয়েশন আছে। তো মূল কথায় হচ্ছে যে র্যাকটামের উপরে যদি ক্যান্সার হয়, তাহলে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য যুগোপযোগীটা হচ্ছে অপারেশনে চলে যাওয়া, ডাইরেক্ট অপারেশনে যাওয়া। আর দ্বিতীয় হচ্ছে যদি পেশেন্ট অপারেশনের জন্য ফিট থাকে। আর দ্বিতীয়, যদি র্যাকটামে যায়, ফার্স্ট স্টেজ হলে
এবং হাই যদি হয় তাহলে অবশ্যই অপারেশনে যাওয়া যাবে, কিন্তু সেকেন্ড স্টেজ থেকে যদি লোয়ের দিকে চলে যায় তাহলে অবশ্যই তাকে আগে রেডিওথেরাপি কিমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করে তাকে অপারেশনে যেতে হবে। আর থেরাপিগুলো কি কি এখানে? কেমো, রেডিয়েশন? হ্যাঁ, রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে থেরাপি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কিমোথেরাপি, যেটা মেডিসিন, কিছু ট্যাবলেটে দেওয়া যায়, কিছু ইনজেকশনের মাধ্যমে দেওয়া যায়, সাধারণত 3 সপ্তাহ পর বা 4 সপ্তাহ পর দেওয়া হয়। এবং একটা রেডিওথেরাপি সেশন দেওয়া হয়। সেই রেডিওথেরাপি হচ্ছে এক ধরনের মেশিনের মাধ্যমে, বিম বা এক ধরনের রশ্মির মাধ্যমে ওই ক্যান্সারটাকে পোড়ানোর ব্যবস্থা করা হয় এবং তাতে আস্তে আস্তে ক্যান্সারটা ছোট হয়ে থাকে। এটাই হচ্ছে মোটা দাগে রেডিওথেরাপি। এবং রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই রেডিওথেরাপি এবং কিমোথেরাপি দুটোরই দেওয়ার প্রয়োজন পড়ে অপারেশনের আগে। আর কোলন ক্যান্সারের ক্ষেত্রে আবার আলাদা। কোলন ক্যান্সারের ক্ষেত্রে রোল অফ রেডিওথেরাপি খুবই লিমিটেড। সাধারণত কিওরের ক্ষেত্রে রেডিওথেরাপির কোনো রোল নাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগীর একদম ছড়িয়ে পড়েছে, ব্যথা উপশমের জন্য অনেক সময় রেডিওথেরাপি দেওয়া হয়, যে প্র্যাকটিসটা বাংলাদেশে অত কমন না, কিন্তু বিদেশে বেশ কমন যদি অ্যাডভান্স স্টেজের ক্যান্সার থাকে। আর মোটা দাগে কোলন ক্যান্সার যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে সাধারণত আর কিমোথেরাপির প্রয়োজন হয় না, কিন্তু সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে যদি ধরা পড়ে তাহলে অবশ্যই কিমোথেরাপির প্রয়োজন পড়ে। আরেকটা বিষয় হচ্ছে যে কোলন বা রেকটাল ক্যান্সার তো এমন একটা ক্যান্সার যে ধরেন এটা লিভারেও ছড়িয়ে পড়লো, তারপরেও তো এটা আসলে সার্জারি করা সম্ভব। অ্যাবসলিউটলি, এটা খুবই ফেভারেবল একটা ক্যান্সার। অন্য যেসব ক্যান্সার লিভারে ছড়িয়ে পড়ে সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে। শুধুমাত্র কোলোরেক্টাল ক্যান্সারে যদি লিভারে ছড়িয়ে পড়ে তারপরেও একটা মানে সিগনিফিক্যান্ট নাম্বার, একটা পর্যাপ্ত পরিমাণ মানুষের পক্ষে কিওর সম্ভব। সেক্ষেত্রে কিছুটা এটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে রোগীরা মনে করে স্টেজ 4 ক্যান্সার মানে তো আসলে আর আমার ভালো হওয়ার সুযোগ নেই, কিন্তু ক্যান্সারের তো এই সুযোগটা আছে। কোলোরেক্টাল ক্যান্সার এই সুযোগটা আছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোলন ক্যান্সার এবং লিভার একসাথে এই অপারেশনটা করে বা এই রিলেটেড চিকিৎসাটা কমপ্লিট করার পরে রোগী 5 বছরের অধিক বেঁচে আছে, অনেক রোগী 10 বছরে বেঁচে আছে। আমি লন্ডনে অনেক 10 বছরে বেঁচে থাকা রোগী যাদের লিভার মেটাস্টেসিস ছিল আমি পেয়েছি। তো এটা আমাদের দেশেও সম্ভব যদি চিকিৎসাটা সঠিকভাবে করা হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট সেন্টারে করা হয়। আচ্ছা, এবারে আমি আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে যে আমরা তো সবসময় রোগ নিয়ে কথা বলছি, কিন্তু যেহেতু এটা একটা সচেতনতা মাস, কারোর রোগ হয়নি কিন্তু আপনি বলছেন যে তার হয়তো রিস্ক ফ্যাক্টর আছে এবং তার হওয়ার সম্ভাবনা একটু বেশি, আশঙ্কা বেশি, সেই ক্ষেত্রে আসলে রোগ হওয়ার আগে এটাকে ডিটেক্ট করার কোনো পদ্ধতি আছে কি? এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন এবং একটু ভয়েরও ব্যাপার এটা। যেমন ধরেন হাইপোথেটিক্যালি আমরা যদি বাংলাদেশের সমস্ত অ্যাডাল্ট পপুলেশনের এখন যদি স্ক্রিনিং করি, ধরেন বাংলাদেশে যত বয়স্ক রোগী আছেন, 18 বছরের অধিক যারা আছেন, সবার যদি আমরা চেক করি এখন, তাহলেও একটা পপুলেশন ডেটা অনুযায়ী প্রায় 15,000 ক্যান্সার ধরা পড়ার কথা। তার মানে বাংলাদেশে এই মুহূর্তে আপনি কথা বলছি 15,000 লোক ক্যান্সারে আক্রান্ত, কিন্তু তারা জানে না যে তাদের শরীরে ক্যান্সার আছে। এই ক্যান্সারগুলোই হচ্ছে উপসর্গবিহীন ক্যান্সার, যেগুলো হয়তো সেরকম উপসর্গ প্রদর্শন করছে না। তাহলে যেহেতু একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ পেশেন্টস, যে যাদের উপসর্গ নেই, তারা ক্যান্সারে আক্রান্ত অথচ তারা জানছেন না, তাদের জন্য একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকে। যেমন বাহিরে 45 বছর বা 50 বছরের পরেই দেখা যায় যে স্টুল টেস্ট করা হয়, বেসিক একটা স্টুল মলের যে পরীক্ষা, আগে এফওবি করা হতো, এফওবি এখন বাংলাদেশের উপজেলা লেভেলেও করা হয়, এমনকি ইউনিয়ন লেভেলে আমার মনে হয় কিছু কিছু জায়গায় করে। মানে এফওবি এত কমন একটা টেস্ট, সেটা হচ্ছে অকাল্ট ব্লাড টেস্ট, স্টুলে কোনো রক্তকণিকা আছে কিনা দেখার জন্য। এখন এই পরীক্ষাটার সেন্সিটিভিটি হচ্ছে 70%, স্পেসিফিসিটিও অলমোস্ট সেরকম। এর থেকেও ভালো কিছু পরীক্ষা আছে, যেমন ফিকাল ইমিউনোগ্লোবুলিন টেস্ট, সেটা এই গত 5 বছরে ওয়েস্টে খুব সাড়া ফেলেছে এবং ফিটের সেন্সিটিভিটি অনেক বেশি। তো শুধুমাত্র স্টুল পরীক্ষা করেও যদি 40 বা 45 বা 50-এর উপরে স্টুল পরীক্ষা করায়ও যদি দেখা যায় যে যাদের পজিটিভ, তাদের আপনি ইনভেস্টিগেশন করেছেন, তাহলে সিগনিফিক্যান্ট নাম্বার অফ পেশেন্টকে আপনি আর্লি ডিটেকশন করতে পারেন। মানে আমি ধরুন 70% যদি ধরি, সেটাও তো একটা সিগনিফিক্যান্ট নাম্বার। এটা করতে হয়তো 200-300 টাকা, 200-300 টাকা লাগে, তাই না? এটা যে কেউই আসলে করতে পারে, যে কেউ আসলে করতে পারে। এটার জন্য দরকার ন্যাশনাল ড্রাইভ, বিভিন্ন সংগঠনকে, হেলথ কেয়ার অর্গানাইজেশনগুলোকে এগিয়ে আসতে হবে, সরকারকে সচেতন হতে হবে, তাহলে অবশ্যই এই জিনিসগুলো ডিটেক্ট করা সম্ভব। এবং এগুলো বাংলাদেশের যে কারেন্ট হেলথ স্ট্রাকচার, যেটা সেই রিসোর্সেসগুলো ইউজ করেই খুব সুন্দরভাবে করা যায়। শুধু একটা পরিকল্পনা, একটু পরিকল্পনার প্রয়োজন। কারণ হচ্ছে একজন ক্যান্সার রোগীকে চিকিৎসা করতে রাষ্ট্রের যে পরিমাণ ব্যয় হয়, সেটা দিয়ে কয়েক হাজার রোগীর হয়তো চিকিৎসা করা সম্ভব, তাই না? আচ্ছা, এটা ছাড়া আর কি কোনো পদ্ধতি আছে স্ক্রিনিং এর? আরো কিছু, যেমন শর্ট কলোনোস্কোপি একটা প্রসিজার হয় অনেক সময়। 2 নম্বর হচ্ছে যে আপনার রক্তশূন্যতার কিছু
ইন্ডেক্স আছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিছু স্কোরিং সিস্টেম, এগুলো এখনও ট্রায়াল ফেজে আছে, হয়তো আমরা আরও কিছুদিন পরে এগুলো আমরা পাবো। সেখানে সিমটম স্কোরিং ইন্ডেক্স বা এইজ স্কোরিং ইন্ডেক্স, আরও কিছু জিনিস আসবে। সেক্ষেত্রেও হয়তো অনেক সময় এগুলো এই টুলগুলো ব্যবহার করে হয়তো স্ক্রিনিং করা সম্ভব। এখন পর্যন্ত এই বৈশ্বিকভাবে স্ক্রিনিংয়ের মডালিটি হচ্ছে কোলন ক্যান্সারের ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে যে স্টুলের পরীক্ষা, আর দুইটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সিগময়েডোস্কোপি, বা ক্যামেরার মাধ্যমে, যেটাকে আমরা শর্ট কোলোনোস্কোপি বলি, ক্যামেরার মাধ্যমে কোলনের কিছু অংশ দেখা। বেশিরভাগ কোলন ক্যান্সার লেফট সাইডে হয় আগের ডেটা অনুযায়ী, সেই হিসাবে বেশিরভাগ কোলন ক্যান্সারই হয়তো ওই একটা পরীক্ষায় ধরা পড়া যায় বা পলিপ ধরা পড়ে। কিন্তু স্ক্রিনিং এর ক্ষেত্রে কোলোনোস্কোপির আসলে সেরকম রোল নাই। যদিও ইউকে এই প্রোগ্রামটা স্টার্ট করেছে আজকে থেকে 5-7 বছর আগে, বিসিএসপি বলে, যেটা বাউল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম, সেখানেও ফ্লেক্সিবল সিগমোডোস্কোপি দিয়েই তারা করে। ফুল কোলোনোস্কোপি দিয়ে আসলে স্ক্রিনিং করাটা সবচেয়ে ধনী দেশের জন্য খুবই ডিফিকাল্ট হবে, কারণ ইট টেকস এ লট অফ রিসোর্সেস। একটা ফুল কোলোনোস্কোপি করার আপনাকে অনেক ধরনের রিসোর্সেস অ্যাভেল করতে হবে। সিগময়েডোস্কোপি দিয়ে কিন্তু কিছুই করা লাগে না। আপনি জানেন যে সিগময়েডোস্কোপিতে শুধু একটা অ্যানেমা দিয়েই কিন্তু সিগময়েডোস্কোপি করা যায়, কয়েক মিনিটের মধ্যে এটা করা যায়। সেক্ষেত্রে আপনি অনেক বড় একটা ক্যান্সার আক্রান্ত পুলকে ডিটেক্ট করতে পারবেন। প্রায় 60-70% ক্যান্সার তো আসলে এই অংশেই হয়। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান যে কোলন ক্যান্সার থেকে বেঁচে থাকার জন্য কিছু জীবনাচরণ, যে এইগুলো ডুজ অ্যান্ড ডোন্টস, সেটা যদি একটু ছোট করে বলে দেন 1 মিনিটের মধ্যে। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারে ফাইবার আনতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে। হ্যাঁ, অনেকে পেস্টিসাইডের ভয়ে শাকসবজি খেতে চায় না, কিন্তু সেটা ভালো করে ধুয়ে পানির মাধ্যমে ওয়াশ করে ডিটক্সিফাই করে এটা অবশ্যই খাওয়া উচিত। এবং আপনার খাবারে 40% ফাইবার থাকা উচিত। আপনি ভাত কতটুকু খাইলেন, প্রোটিন কতটুকু খাইলেন, সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার খাবারে ফাইবার থাকা, ডায়েটারি ফাইবার। আমাদের দেশে আঁশ জাতীয় খাবার, আমাদের দেশে প্রচুর শাকসবজি পাওয়া যায় খুবই সস্তা, অল্প দামে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভেজিটেবল রিচ ডায়েটটা অ্যাডপ্ট করতে হবে। 3-4টা জিনিস আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। একটা হচ্ছে প্রসেসড ফুড খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, যেই খাবারগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি হয়, যেগুলোকে কেমিক্যাল মিশিয়ে যে খাবারগুলো তৈরি করা হয়, সেগুলো যতটুকু পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সল্ট, লবণ কম খেতে হবে। এবং ট্রান্স ফ্যাট, যেই খাবারের মধ্যে মাত্রাতিরিক্ত তেলের আধিক্য থাকে, ভাজা পোড়া বিভিন্ন জিনিস, এগুলো খাওয়ার অভ্যাসটা পরিধান করতে হবে। পানি পরিমাণ মতো খেতে হবে। আর হচ্ছে সম্ভব হলে দৈনন্দিন কিছু অ্যাক্টিভিটি করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিসেন টু ইয়োর বডি। আপনার বডি যখন উপসর্গ দেখায় তখন অবশ্যই আপনাকে উপসর্গগুলোকে ধরতে হবে। আপনি উপসর্গগুলো কোনোভাবেই অবহেলা করবেন না। যদি আপনি অবহেলা করেন তাহলে হয়তো আপনার জন্য একটা খারাপ জিনিস অপেক্ষা করতেছে। লিসেন টু ইয়োর বডি। একজন ডাক্তার দেখাইতে বাংলাদেশে খুব অ্যাভেলেবল, লন্ডনে একজন জিপির অ্যাপয়েন্টমেন্ট পেতেও সময় লাগে, একটা হসপিটাল স্পেশালিস্ট পেতে অনেক সময় 3 মাস ওয়েট করতে হয়, কিন্তু বাংলাদেশে সেটা প্রয়োজনই পড়ে না। আপনার 3 ঘন্টার মধ্যে আপনার বাসার পাশে আপনি স্পেশালিস্ট, সেই সুযোগটা থাকা সত্ত্বেও আপনারা যদি এটা না নেন তাহলে এটা আসলেই দুঃখজনক। ডক্টর শাহরিয়ার মাহমুদ সাদেক, অনেক ধন্যবাদ। আমরা আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আবারও হয়তো এটা নিয়ে কথা হবে। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আপনারা সবাই সচেতন হবেন এই আশা নিয়ে। সবাই ভালো থাকবেন।